ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে সরকারের 12 কর্মপরিকল্পনা। সংরক্ষিত নারী আসনে 49 প্রার্থীর গ্যাজেট বৃহস্পতিবার। টানা বৃষ্টিতে ডুবছে উত্তর পূর্বাঞ্চল, সিলেটে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা। ওপেক ছাড়ার গুঞ্জনে আমিরাত, তেলের বাজারে বাড়ছে অস্থিরতা। এবং বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 12 দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচ্ছন্নতা, মশক নিধন ও নাগরিক সচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক কেন্দ্র হিসেবে রূপান্তর এবং সবুজায়ন কার্যক্রম চলছে। ঢাকা উত্তরে আগামী 5 বছরে 5 লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচেও সবুজায়ন করা হচ্ছে। পাশাপাশি ইলেকট্রনিক বাস চালু, ইটভাটা নিয়ন্ত্রণ, ইটিপি স্থাপন এবং নদীখাল দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় বায়ু দূষণের উৎস চিহ্নিত করে নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। বন অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ইতিমধ্যে 41,000-এর বেশি গাছ রোপণ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের 50 প্রার্থীর মধ্যে 49 জনের গ্যাজেট প্রকাশ করা হবে বৃহস্পতিবার। বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন খান। তিনি বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেয়ার 3 বছর আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। শূন্য পদ রয়েছে, যে কয়টি পদের জন্য ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হওয়ার কারণে আমরা এই সংরক্ষিত মহিলা আসন আইনের 12(2) ধারা অনুযায়ী আগামীকাল এই সংরক্ষিত মহিলা আসন আইনের গেজেট প্রকাশ করব। এখানে 49 জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। আর একজন প্রার্থী আদালতে আপিল করেছেন মাননীয় কমিশনের ডিসিশনের এগেনস্টে, সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে এখনো নেই। আর আরেকজন প্রার্থী মিস নুসরাত তাবাসসুম, উনি রিট পিটিশন নম্বর 5022/2026 এটি দায়ের করেছিলেন এবং তার রায়ের কপি আমাদের কাছে দিয়ে গিয়েছেন। মাননীয় আদালত এই রিট পিটিশনের আদেশে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজটি এখন করছি। ঈদের পর মর্মান্তিক সে বাস ডুবির 1 মাস পেরিয়ে গেছে। 26টি তাজা প্রাণ কেড়ে নেওয়া সেই ঘটনার পর নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছিল কঠোর নির্দেশনা, কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মন্ত্রী নির্দেশনা যেন কেবল ফাইলবন্দি রয়ে গেছে, বাস্তবে ঘাট জুড়ে এখনো চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। বিস্তারিত ইসমাইল সিরাজের বিশেষ প্রতিবেদনে সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি সজল আলী। পদ্মার বুকে বাসডুবির সেই ভয়াল স্মৃতি এখনো দগদগে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন তারা, কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু লন্ডভন্ড করে দেয়। নারী, শিশু সহ 26 জনের তাজা প্রাণ কেড়ে নেয় পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি বাস। নিয়ম অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। গাড়িতে যাত্রী নিয়েই চালকরা সরাসরি প্রবেশ করছেন ফেরিতে।
যেন কোনো কিছুরই তোয়াক্কা নেই তাদের। যাত্রীদের নিরাপত্তা তো দূরের কথা, কোনো ধরনের সতর্কতা বা ব্রেক ছাড়াই চলছে যাত্রীসহ বাস ফেরিতে ওঠার প্রতিযোগিতা। মন্ত্রীর নির্দেশের পর পন্টুনে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপনের কথা ছিল, মাস পেরিয়ে গেলেও সেই কাজের কোনো অগ্রগতি নেই, শুধু পড়ে আছে কিছু সরঞ্জাম। কিন্তু ক্যামেরার উপস্থিতি টের পেয়েই শুরু হয়ে গেল তড়িঘড়ি করে যাত্রী নামানোর সেই চিরচেনা নাটক। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, ফেরিতে ওঠার আগে যাত্রী নামানোর কথা থাকলেও তা মানছেন না চালক ও সুপারভাইজাররা। আসলে আমাদের এগুলো অসচেতনতা, আবার তারাও আমাদের কোনো এই ধরনের নির্দেশনা দেনে যে আপনাদের নামতে হবেই, তারাও কিছু বলেনি। আমরাও আসলে নামার দরকার ছিল, এগুলো আমাদের আসলেই ভুল। আমরা তো আমাদেরকে বলেও নয়, আমরা বসেই ছিলাম আর কি। এখন সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম যদি তারা ফলো না করে, আমরা কি বলি, এখন আমরাও অত গুরুত্ব দিই না। আগে একদিন আইছিলাম, ওই সময় লগে ওই উপারতে নামাই দিছিল, নামাই দিলি তারপরে নামে উঠিয়ে তাই আইছিলাম। আর এখানে বলিনি তাকে এরে নামবো। যদিও বাস চালকরা উল্টো দায় চাপালেন যাত্রী ও কর্তৃপক্ষের উপর। নিয়ম আছে, এটা হচ্ছে আমাদের সুদক্ষ ড্রাইভার এবং আমরা তো সবাই সতর্ক থাকি, ঠিক আছে। আর যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, এটা তো একটা দুর্ঘটনা, পরে আমাদের একটু ভুল হয়েছে। যেহেতু নিয়ম আছে, এটা সরকারি যে নিয়ম দিয়েছে সেই নিয়মটা আমাদের ফলো করা উচিত ছিল। আর ঘাটটা পুরো ফাঁকা রয়েছে, তো যার কারণে এটা উঠেছে। সরি, এটা নিয়ে কিছু করবেন না। মাঝে মাঝে নামায়, মাঝে মাঝে নামায় না, এখন তো নামায় নাই। এখানে তো একটা নির্দিষ্ট লোক থাকা দরকার, ফেরির যে লোক আছে ওরা একজন যদি এখানে থাকে তাহলে ভালো হয় না। তবে খোদ ঘাট কর্তৃপক্ষের দাবি, তারা সব নিয়ম মেনেই কাজ করছেন। যাত্রী নিয়ে ফেরিতে বাস ওঠার বিষয়টি অস্বীকার করেন পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। তা আমরা 3 জন গ্রুপের অফিসার আছি, 3 গ্রুপের 3 জন, আমি শালম গ্রুপের অফিসার আর কি। তা আমার ডিউটির সময় পর্যায়ক্রমে সবসময় মোটামুটি আমি চেষ্টা করি, উপরে যখন বাসটা আসে সাথে সাথে আমি সুপারভাইজারকে ডাকি, ড্রাইভারকে বলি ভাই বাসটা রাখেন। এবং মোটামুটিভাবে বলতে পারেন যে 90% উপরে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারের সার্থক। আমরা দায়িত্বশীলদের এমন দাবি আর ঘাটের বাস্তবতায় ফারাক যোজন। সংশ্লিষ্টদের কঠোর নজরদারি আর চালক যাত্রীদের সচেতনতা ছাড়া ফেরিঘাট যেন এখনো এক আতঙ্কের নাম। ভয়াবহ দুর্ঘটনার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস, যেন দেখার কেউ নেই। পাটুরিয়াঘাট থেকে ইসমাইল সিরাজি, জাগো নিউজ। কক্সবাজারের উপকূলে 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনও মানুষের মনে আতঙ্ক হয়ে আছে। 29 এপ্রিল সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের 35 বছর পূর্তিতে উপকূলবাসী স্মরণ করছে হারানো স্বজন ও ধ্বংসের বিভীষিকা। 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিল প্রায় 1,38,000 মানুষ। তছনছ হয়ে গিয়েছিল কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া সহ বিস্তীর্ণ এলাকা। এখনো এপ্রিল মে মাস এলেই উপকূলে ফিরে আসে সে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, ম্যানগ্রোভ বন উজাড় ও দুর্বল অবকাঠামোর কারণে ঝুঁকি বহুগুণ বেড়েছে। বর্তমানে জেলায় 900-র বেশি আশ্রয়কেন্দ্র থাকলেও অনেকগুলোই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সরকার নতুন করে 39টি উপজেলায় 218টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তবে পরিবেশবিদরা বলছেন, টেকসই বেড়িবাঁধ ও বন পুনরুদ্ধার ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। উপকূলবাসীর একটাই দাবি, আর কোনো 29 এপ্রিল যেন ফিরে না আসে। টানা ভারী বৃষ্টিতে সিলেট সহ উত্তর পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুরমা, কুশিয়ারা ও মনুসহ বিভিন্ন নদী বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এরই মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলে পানি ঢুকে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী বর্ষণ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। উত্তর পূর্ব আকাশ যেন থামতেই চাইছে না। টানা কয়েকদিনের বৃষ্টিতে সিলেট অঞ্চলে নদ নদীর পানি দ্রুত ফুলে উঠছে, আর সেই সঙ্গে বাড়ছে আকস্মিক বন্যার শঙ্কা।
কখন ঘরে পানি ঢুকে পড়ে হাওরের বুক জুড়ে এমন আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন অসহায় মানুষজন। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বাড়ছে। এখনও বিপদসীমা ছাড়ায়নি, তবে আগামী 24 ঘন্টার মধ্যেই প্রাক মৌসুমি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শ্রীমঙ্গলে একদিনে রেকর্ড হয়েছে 146 মিলিমিটার বৃষ্টি, সিলেটে 127.2 মিলিমিটার। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিন আরও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বজ্রপাত ও ঝোড়ো বাতাস। ইতোমধ্যে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ায় 5 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বাড়ির উঠান পর্যন্ত। 3 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছেন এখানকার বাসিন্দারা। সুনামগঞ্জের মধ্যনগরে পাহাড়ি ঢালের চাপে ভেঙে গেছে ঝিনারিয়া হাওরের রাস্তা। পানিতে তলিয়ে যাচ্ছে কাটা হয়নি এমন বড় ধান। প্রকৃতি যখন রুদ্র রূপ নেয়, তখন সবচেয়ে আগে ভাঙে গরিব মানুষের স্বপ্ন। এখন সিলেটের আকাশে শুধু মেঘ নয়, ঝুলে আছে হাজারো পরিবারের উৎকণ্ঠা। আগামী কয়েকদিনই বলে দেবে এই বৃষ্টি আশীর্বাদ হবে নাকি আরেকটি দুর্যোগের নাম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বন্দরগুলোর উপর দীর্ঘ অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এমন খবর সামনে আসার পরই বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার রাতে জানায়, ট্রাম্প ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ করে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ খবরে আবারও চড়তে শুরু করে তেলের বাজার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 2.7% বেড়ে প্রতি ব্যারেল $111.18 উঠেছে। আর জুলাই মাসে সরবরাহের জন্য দাম বেড়ে হয়েছে $104.33। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি 57 সেন্ট বা 0.57% বেড়ে $100.50 উঠেছে। গত 8 কার্যদিবসের মধ্যে 7 দিনই এর তেলের দাম বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। দেশটির অটো ক্লাব AA এর তথ্য অনুযায়ী দেশটিতে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন $4.18 পৌঁছেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। আমিরাত কেন ওপেক ছাড়ল? এই প্রশ্নে বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে নতুন আলোচনা। উৎপাদন কোটা নিয়ে অসন্তোষ, আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক কৌশলগত সম্পর্ক সব মিলিয়ে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একাধিক কারণ। বিশ্লেষকদের মতে এর ফলে তেলের বাজারে অস্থিরতা বাড়তে পারে এবং ওপেক জোটের ভেতরেও তৈরি হতে পারে নতুন ভারসাম্য সংকট। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জাগো টেস্ট রিপোর্টে। বিশ্ব তেলের বাজারে হঠাৎই ছড়িয়ে পড়েছে বড় ধরনের আলোড়ন। গুঞ্জন উঠেছে দীর্ঘ 59 বছরের সম্পর্ক ছিন্ন করে ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও বিষয়টি এখনো বিভিন্ন বিশ্লেষণ ও প্রতিবেদনের আলোচনায়, তবে এর সম্ভাব্য প্রভাব ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতির নতুন অধ্যায়। প্রথমত, সৌদি আরবের সঙ্গে উৎপাদন কোটা ও তেল নীতি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ওপেকের ভেতরে থেকে উৎপাদন সীমাবদ্ধতায় অসন্তোষ ছিল আমিরাতের, তাই জোটের বাইরে গিয়ে স্বাধীনভাবে উৎপাদন বাড়ানোর কৌশল নিতে পারে তারা। দ্বিতীয়ত, আঞ্চলিক নিরাপত্তার সংকট ও ইরান ইস্যুতে ভিন্ন অবস্থানও সম্পর্ককে আরও জটিল করেছে। সাম্প্রতিক সংঘাত ও হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর অভিন্ন অবস্থান না থাকায় আস্থার সংকট তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের।
তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতাও আমিরাতের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বাধীনভাবে তেলের বাজারে অবস্থান শক্ত করতে ওয়াশিংটনের সমর্থন তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর সম্ভাব্য প্রভাব হিসেবে বলা হচ্ছে, ওপেকের ভেতরে শক্তির ভারসাম্য নড়বড়ে হতে পারে এবং বিশ্ববাজারে তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে। পাশাপাশি সৌদি নেতৃত্বাধীন জোটও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সব মিলিয়ে আমিরাতের এই সিদ্ধান্ত যদি বাস্তব হয়, তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় এক নতুন মোড় তৈরি করবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এবারে খেলার খবর। চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। বিকেল 4:18 ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা। সেই সকাল 11টার দিকে শুরু হয়েছে বৃষ্টি, কখনো বেশি বা কখনো কম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। ফলে বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ টাইমের প্রায় 1 ঘন্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে 5 ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হতো 5:16 মধ্যে। দুপুর 3:10 মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেত। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত মানের। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছেন, বৃষ্টি থামলে 40 মিনিটে মাঠ খেলার উপযোগী করা যাবে, কিন্তু বৃষ্টিই থামেনি। এর আগে গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী 2 মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে সরকারের 12 কর্মপরিকল্পনা। সংরক্ষিত নারী আসনের 49 প্রার্থীর গ্যাজেট বৃহস্পতিবার। টানা বৃষ্টিতে ডুবছে উত্তর পূর্বাঞ্চল, সিলেটে ভয়ঙ্কর বন্যার আশঙ্কা। ওপেক ছাড়ার গুঞ্জনে আমিরাত, তেলের বাজারে বাড়ছে অস্থিরতা। এবং বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতিমুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পাহাড়ি উৎসব রোপাই উৎসব। রং বেরঙের পোশাকে নাচ গানের মধ্য দিয়ে পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। মূলত আষাঢ় মাসে পাহাড়ের ঢালে ধান রোপণ করতেন পাহাড়ি সম্প্রদায়ের লোকজন। দলবদ্ধভাবে ধান রোপণ করে আনন্দ উৎসবে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা। ধান রোপণ করা থেকে চালু হয় এই উৎসবের। নানা রঙের সাজ পোশাকের সঙ্গে থাকে পাহাড়ি গান এবং নাচ পরিবেশন করেন স্থানীয়রা। উৎসবে একদল নারী গান পরিবেশন করেন আর একদল নারী ও পুরুষ নির্বিশেষে মাটিতে ধানের চারা রোপণ করতে থাকেন। ধান রোপণ চলাকালীন কাদা জলে নাচ পরিবেশন এই উৎসবের আরোই